বাংলাদেশে এখন একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে। তরুণ প্রজন্ম, একটা রাগী তরুণ প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, যাদের রাগ, ক্ষোভ এবং বেদনা সবকিছু একসাথে হয়ে সারা দেশে এই ব্যাপক মাত্রায় তরুণদের এরকম সমাবেশ, জমায়েত, প্রতিরোধ 1971-এর মুক্তিযুদ্ধের পরে আর কখনো দেখা যায়নি। এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতির পেছনে কি সেটা বুঝতে বর্তমান সরকার যে সম্পূর্ণ ব্যর্থ, এটা তাদের একের পর এক ভুল সিদ্ধান্ত এবং ভুল পদক্ষেপে প্রমাণিত হচ্ছে। কি কারণে এই ক্ষোভটা তৈরি হয়েছে? ক্ষোভটা তৈরি হয়েছে আমি মনে করি যে তিনটা কারণে, অনেক দিনের জমা ক্ষোভ এবং রাগ। তিনটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে যেভাবে অর্থনীতি চলছে, যেভাবে প্রবৃদ্ধি হচ্ছে, যেরকম উন্নয়ন মডেল এই সরকার বিরাট শান শওকত নিয়ে প্রচার করছে এবং ব্যাপকভাবে প্রচার করছে একটা বিরাট সাফল্য হিসেবে, সেই উন্নয়ন মডেল এমন একটা উন্নয়ন মডেল যার থেকে কোনো তরুণদের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না তারা। মানে তাদের যেটা প্রাপ্য কিংবা তারা তাদের যোগ্যতা অনুযায়ী যে ধরনের কাজ দরকার, একটা সম্মানজনক কাজ, সেটার কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না। জবলেস গ্রোথ বলে এটাকে। প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু কাজের সুযোগ তৈরি হচ্ছে না। এটা কাজের ক্ষেত্রে একটা সমস্যা। এই উন্নয়ন মডেলের দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে যতটুকু কর্মসংস্থানের সুযোগ আছে, বিশেষত পাবলিক সেক্টরে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, যেমন আমরা যদি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দেখি কিংবা হাসপাতালে দেখি কিংবা অন্যান্য যে সমস্ত জরুরি প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠানে আমরা দেখব যে প্রায় কয়েক লাখ কাজের পদ খালি আছে। সরকার এই পদগুলো পূরণ করছে না। কেন করছে না? কারণ সরকারের উন্নয়ন নীতিমালার মধ্যে প্রাইভেটাইজেশন হচ্ছে প্রধান। বেসরকারি খাত, হাসপাতালগুলি সমৃদ্ধ করার কি দরকার? বেসরকারি খাতে প্রাইভেট হসপিটাল আছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দেওয়ার কি দরকার? প্রাইভেট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে। আর তাদের সন্তানেরা তো সব বিদেশে পড়াশোনা করে। এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান, পাবলিক প্রতিষ্ঠান, সেই সমস্ত জায়গাতেও খুবই করুণ অবস্থা। এটা নিউ লিবারেল প্রাইভেটাইজেশন, এই সমস্ত যে নীতিমালা, সেই নীতিমালার কারণে এটা হচ্ছে। এই কর্মসংস্থানের তৃতীয় দিকটা হচ্ছে যে যতটুকু কাজের সুযোগ আছে সেটাও তরুণরা নিশ্চিত না যে তারা পাবে, মেধা অনুযায়ী পাবে সেটা নিশ্চিত না। কেন? কারণ হচ্ছে নিয়োগ বাণিজ্য ব্যাপক আকার ধারণ করেছে। এখন সব কাজ কিনতে হয়, টাকা পয়সা খরচ না করে কোনো পদ পাওয়া যাবে, এটা মানুষ ভরসা করতে পারে না। সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে কাজ পেতে গেলে তার হয় যোগাযোগ থাকতে হবে, সরকারি দলের যোগাযোগ থাকবে। সরকারি দলীয় কোটাটা হচ্ছে এখন একটা সবচেয়ে বড় বিপজ্জনক কোটা। আর এর বাইরে নিয়োগ বাণিজ্য হয়, দুর্নীতি হয়, অনিয়ম হয়, প্রশ্ন ফাঁস হয়। এই যে তরুণ প্রজন্ম যারা এখন কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এমনকি যারা স্কুলে পড়ছে, যারা ভবিষ্যতের দিকে তাকায়, এখন তো স্কুলের ছেলেমেয়েরাও অনেক বেশি দূরদর্শী, অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু বুঝতে পারে। তারাও দেখতে পাচ্ছে যে তাদের ভবিষ্যৎ অন্ধকার, এবং এইখান থেকে বের হওয়ার জন্য তারা কেউ কেউ বিদেশে যাওয়ার চেষ্টা করে। বিদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রতারিত হয়, ভূমধ্যসাগরে ডুবে মরে কিংবা দালালের পাল্লায় পড়ে। সমস্ত দিকে অভিজ্ঞতাটা হচ্ছে একটা ভয়ঙ্কর। এবং এই রকম একটা পরিস্থিতিতে বিসিএস এর একটা জায়গা আছে যেখানে তারা একটা চিন্তা করে যে এটা হয়তো যদি এখানে হয়তো একটা সময়, কারণ ওইখানে এইটাই একমাত্র জায়গা যেখানে কিছু কাজের সুযোগ আছে, যেটা একটা বেঁচে থাকার মতো কিছু সুযোগ তৈরি হতে পারে। সেটাও দেখা যাচ্ছে যে 56% কোটার কারণে সেখানেও তাদের প্রবেশাধিকার খুবই সংকীর্ণ। এবং পিসিএস এর তারপর প্রশ্ন ফাঁস, এগুলো তো আছেই, নানা রকম সমস্যা। সেই কারণে যেটা তারা এই এতগুলো অনিয়মের কথা যেটা বললাম আমি, কিংবা অর্থনৈতিক উন্নয়ন মডেলের কথা বললাম, এগুলি তো তরুণরা পরিবর্তন করার কোনো সম্ভাবনা দেখছে না। একমাত্র এই যে যদি সম্ভব হয় যে ঠিক আছে কোটাটা আমরা পরিবর্তন করতে পারি কিনা, সেইটার কারণে কোটা নিয়েই আন্দোলনটা হচ্ছে। 2018 সালে আন্দোলনটা শুরু হয়েছিল, এবং 2018 সালে আন্দোলন শুরু হওয়ার পরে প্রধানমন্ত্রীর ভূমিকাটা ছিল খুবই অদূরদর্শী, এবং বলা যায় যে এক ধরনের চালাকি ছিল ওই অবস্থানের মধ্যে। কারণ তিনি তখন রাগ করে আন্দোলনের প্রতি খুবই ক্রুদ্ধ হয়ে তিনি পুরো কোটা বাতিল করে দিয়েছিলেন। পুরো কোটা বাতিল করা আন্দোলনের দাবি ছিল না। আন্দোলনের দাবি ছিল কোটা সংস্কার, এবং বাতিল করলে এটা তো আইনে টেকার কথা না। কারণ দেশের মধ্যে, সমাজের মধ্যে তো একটা অংশ আছে যাদের আসলে কোটা দিতে হবে, তাতে সেটা অধিকার আছে, সংবিধানও তাই বলে। সুতরাং এটা আইনে দেখা গেল যে টিকলো না, বাতিল হয়ে গেল।
এটাই হয়তো সরকারের হয়তো এটি মাথায় ছিল যে এটা তো একসময় বাতিল হয়ে যাবে। তো এটাতে তার ফলে ক্ষোভটা যেটা 2018 সালে অনেক ধুমায়িত ছিল, সেটাই 2024 সালে এসে অনেক বড় গুণে বৃদ্ধি পেয়েছে। মানে আস্থা, আশা, ভরসা কিংবা বিশ্বাস এগুলো ভেঙে চলে গেছে এই 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 ঘটনার মধ্যে দিয়ে। এখন সরকার বলছে যে আমরা তো কোর্টের বাইরে যেতে পারি না, আবার কোর্টের রায় বলা হচ্ছে যে সরকার ইচ্ছে করলে পরিবর্তন করতে পারে। এই 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 ঘটনাগুলো কিন্তু আন্দোলনের উপরে একটা বড় ধরনের চাপ তৈরি করছে। তো এগুলো হচ্ছে উন্নয়ন মডেল এবং সরকারের ভূমিকা এবং রাষ্ট্রের যে স্বৈরতন্ত্রী ভূমিকা, মানে যা খুশি তাই করার প্রবণতা, এইটা হচ্ছে আরেকটা যেটা আন্দোলনকারীদের ক্ষোভ এবং ক্রোধ বাড়ানোর একটা বড় কারণ। এবং এই যে তরুণরা যারা, এই যে এখন তো ঢাকা শহরে আমাদের পাড়া, তো এখন ঠিক এই মুহূর্তে কথা বলছি, আমাদের পাড়ায় মিছিল সভা হচ্ছে, কোটা বিরোধী যারা তাদের বিপুল সংখ্যক কলেজ স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় বেরিয়েছে। এই যে সারা দেশে আমরা শুনতে পাচ্ছি, ঢাকা শহরে তো বটে, ঢাকা শহরে বাইরে সারা দেশে, জেলা শহরে এবং থানা শহরে সমস্ত জায়গায় এই যে তরুণদের প্রত্যেকের যদি খোঁজ নেওয়া যায়, বর্তমানে এই অর্থনৈতিক মডেলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে তার প্রত্যেকের পরিবারের অবস্থা খারাপ। বেশিরভাগ আপনি ধরেন বিপুল সংখ্যাগরিষ্ঠ দেখা যাবে যে পরিবারের মধ্যে ব্যাপক চাপ, ওইটাও তো তাদের গায়ে কোনো না কোনোভাবে আসে। তাদের অভিভাবকদের দুর্ভোগ, অভিভাবকদের যে বিভিন্ন রকম সংকট, তাদের শিক্ষা চিকিৎসা চালানোর জন্য তাদের জন্য যে বিপদ, অনেকের শিক্ষা লেখাপড়া বন্ধ হয়ে গেছে এই তরুণদের। এবং এই ক্রাইসিসের মধ্যে এদের প্রত্যেকেরই, আপনি ধরেন যারা সরকারি দলের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত ছিল এরকম কিছু দু একজন ছাড়া প্রায় সবারই তিক্ত অভিজ্ঞতা আছে, হয় ছাত্রলীগ, নইলে যুবলীগ, নইলে আওয়ামী লীগ। দুর্ব্যবহার, জুলুম, বিভিন্ন ধরনের জুলুম, আপনি পাড়ার মধ্যে জুলুম, প্রতিষ্ঠানের মধ্যে জুলুম, পরিবহনের মধ্যে জুলুম, সমস্ত জায়গায় এই যে জুলুম, এটাও তাদের ক্ষোভ, রাগ ক্ষোভের একটা বড় কারণ। তো এগুলো নিয়ে আন্দোলন হচ্ছিল এবং আন্দোলনের একটা পর্যায়ে তাদের প্রত্যাশা ছিল, অনেকে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করেছেন, তারা বলেছে এটা সরকার বিরোধী না, এই সমস্ত বলেছে, প্রধানমন্ত্রীকে আকুতি জানিয়েছেন, আবেদন জানিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী এই বিষয়টাকে পুরোপুরি অন্যদিকে নিয়ে গেছেন, কিংবা আন্দোলনটাকে অনেক তীব্র করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা মুখ্য। কারণ প্রধানমন্ত্রী যখন এই কোটা আন্দোলনকারী যাদের একটা বড় অংশ প্রধানমন্ত্রীর উপরেই ভরসা করছিলেন, এবং এই আন্দোলনের মধ্যে এটাও খেয়াল করার বিষয় যে আন্দোলনের মধ্যে কিন্তু ছাত্রলীগেরও অনেক কর্মী ছিল। কারণ ছাত্রলীগের মধ্যে যারা নেতা, তারা হয়তো কমিশন, টেন্ডার, তারপরে চাঁদাবাজি এগুলো করে তারা তাদের ভবিষ্যৎ দেখে, কিন্তু বেশিরভাগ তো তাদেরও তো চাকরি লাগবে, তাদেরও তো কাজ লাগবে। সুতরাং ছাত্রলীগেরও একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু আন্দোলনের মধ্যে ছিল। তাদের সবাইকে প্রধানমন্ত্রী যে ভাষায় গালিগালাজ করলেন, যে ভাষায় কটূক্তি করলেন, এটাই কিন্তু পুরো আন্দোলনের মধ্যে একটা, মানে পুরো আস্থাটা নষ্ট হয়ে গেল এবং ব্যাপক আন্দোলনের একটা, বলা যেতে পারে যে আগুন দেওয়া হলো ওর মধ্যে, মানে আগুনের মধ্যে ঘি দিলে যেরকম হয় সেরকমভাবে পুরো আন্দোলনটা ছড়িয়ে পড়ল। তারপরে এটাও সরকার হয়তো তার ভুলটা স্বীকার করে সমাধান করতে পারত, কিন্তু তারপরে লাগিয়ে দেওয়া হলো ছাত্রলীগ এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু বিষয়ক মন্ত্রী আমরা জানি, কিন্তু তার তো সেতু বিষয়ে বা সড়ক বিষয়ে কোনো কাজকর্ম আমরা চোখে দেখি না। তিনি সরাসরি বললেন যে ছাত্রলীগ এটাকে মোকাবেলা করবে, এবং তার বলার পরে ছাত্রলীগ লাঠি সোটা, হকি স্টিক, এমনকি বন্দুকও দেখা গেল। এবং এদের সবার বয়স 30-40-30-এর উপরে, সবার 40-45 বছর বয়সের সব ছাত্রলীগের লোকজন দেখা যাচ্ছে যে রাস্তায় রাস্তায় তারা আক্রমণ করছে এবং ছেলেরা মেয়েরা আক্রমণ করছে প্রতিষ্ঠানে। মানে একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পাচ্ছে না, বাইরে থেকে ভাড়া করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা গেলো বাসে করে ভাড়া করে মাস্তান সন্ত্রাসী আনা হচ্ছে লাঠিসোঁটা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের মাস্তানদের নিয়ে আসা হচ্ছে, যারা এই মেয়েদের উপর আক্রমণ করছে। এবং এই সমস্ত আক্রমণের মধ্যে শিক্ষকরাও আক্রান্ত হল। এবং তারপরে লাগানো হলো পুলিশ, বিজেপি কী কারণে ঢাকা শহরে? বিজেপি তো বর্ডার গার্ড বাংলাদেশ নাম, তার তো বর্ডার পাহারা দেওয়ার কথা, তার সীমান্ত পাহারা, সীমান্ত অরক্ষিত রেখে তার এই 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 যাকে কোমলমতি ছাত্রছাত্রী বলছেন প্রধানমন্ত্রী, তাদের উপরে জুলুম করার জন্য কেন তাদের লাগানো হয়? এগুলো তো ক্ষোভ, রাগ আরও বাড়াচ্ছে। এবং বর্তমান সময়ে এই যে গত পরশু যেভাবে পুলিশ বিজেপি ভূমিকা পালন করলো, ছাত্রলীগ ভূমিকা পালন করলো, এবং পুলিশ এই সাঈদের মৃত্যুটা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাঈদের যেভাবে খুন করা হলো তাকে, সে পরিষ্কার খালি হাতে দাঁড়িয়ে আছে।
খুবই গরিব পরিবারের ছেলে, সেই গরিব পরিবারের নিজেদের পক্ষে সম্ভব ছিল না, সে টিউশনি করতো এবং আশেপাশে গ্রামবাসী তাকে চাঁদা তুলে তাকে পড়তে পাঠিয়েছে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। অনেক কষ্ট, অনেক স্বপ্ন নিয়ে সে এত দূর পর্যন্ত এসেছিল বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এবং সে আরও সামনে যাওয়ার জন্য একটা কাজের জায়গা যেন মেধার ভিত্তিতে হয়, কাজের জায়গা যেন, তারা তো প্রতিযোগিতা করতে চায়, তারা তো বিনা পয়সায় তদবিরে কোনো পদ চাচ্ছে না, তারা চাচ্ছে প্রতিযোগিতায় যেন যুক্তিযুক্ত হয়, প্রতিযোগিতা যেন ঠিকঠাক মতো হয়, এটি তো তাদের দাবি। সেই দাবি নিয়েই তো সাইদ দাঁড়িয়েছিল। সাইদ তো খালি হাতে দাঁড়ানো, আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি, খালি হাতে দাঁড়ানো, তার উপরে পুলিশ ঢিল মারছে, তারপরে একটা পর্যায়ে গুলি করলো। নিরস্ত্র একটাই ছেলে ছিল সেখানে দাঁড়ানো, কোনো ভয় নাই, ভীতি নেই, তাকে একেবারে ঠান্ডা মাথায় তাকে খুন করা হলো। এই যে এটা তো পুলিশের ব্যক্তিগত না, এটা তো সমগ্র এই যে প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন, সাধারণ সম্পাদক, মন্ত্রীরা যেভাবে কথা বলছে, ছাত্রলীগ যেভাবে ভূমিকা পালন করছে, এটারই একটা বহিঃপ্রকাশ। তো সুতরাং তরুণ প্রজন্মের মধ্যে যে রাগ ক্ষোভ জমা হয়েছিল অনেকদিন ধরে, সেটাকে আরও বহুগুণে বৃদ্ধি করেছে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং ছাত্রলীগের ভূমিকা, এবং পাশাপাশি রাষ্ট্রীয় বাহিনীগুলির যে এই গুলি, লাঠি, টিয়ার গ্যাস, আমরা এই যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো, স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হলো। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে কি আন্দোলন বন্ধ করা যায়? এই ছেলেমেয়েরা তো আছে, এই সমাজেই আছে, তাদের দাবির মূল ইস্যুকে ফয়সালা না করে এগুলো বন্ধ করে দমন পীড়ন করে কি আন্দোলন করে? বাংলাদেশের ইতিহাস কি তাই বলে? বাংলাদেশের ইতিহাস তো বলে যে বাংলাদেশের ইতিহাসে মানুষ মার খেয়েছে অনেক, কিন্তু আমাদের ইতিহাস তো শুধু মার খাওয়ার না, আমাদের ইতিহাস তো প্রতিরোধেরও। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ এত জুলুম করেছে যে যার ফলে এখন শিক্ষার্থীরা যখন ঐক্যবদ্ধ হচ্ছে, ছাত্রলীগের নেতারাই বিশ্ববিদ্যালয়ে টিকতে পারছে না, তাদের জন্য এখন পুলিশ, বিজেপি গিয়ে তাদের পক্ষে দাঁড়াতে হচ্ছে, এবং শেষ পর্যন্ত পুরো বিশ্ববিদ্যালয় খালি করে দিতে হচ্ছে। এর তো সরকারের ভয়াবহ পরাজয়, তাদের নৈতিক এবং পুরো যে তাদের অবস্থানগত যে অবস্থানের যে নাজুক অবস্থা, সেটি প্রমাণ করে। তো এটা দমন পীড়ন করে এবং জুলুম করে এবং সকল প্রতিষ্ঠান বন্ধ করে কোনো লাভ হবে না। তা আমি মনে করি, এবং আমি সকলেই মনে করি, এবং সমাজের মধ্যে একটা সাধারণ ঐক্যমত আছে যে কোটা সংস্কার হওয়া উচিত, সবাই মনে করছে। তো সরকার, প্রধানমন্ত্রীও এখন বলছেন যে আদালতে নিশ্চয়ই ন্যায্য তার ফলাফল পাবে। তো প্রধানমন্ত্রী যদি মনেই করেন যে এটা কোটা সংস্কার হওয়া উচিত, তাহলে কী কারণে এত জুলুম এবং এই হত্যাকাণ্ডটা হলো? এই হত্যার দায়টা কে নেবে? এই যে এতগুলো পরিবারের ছেলে মেয়ে নির্যাতিত হলো, শত শত ছেলে মেয়ে জখম হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে, এবং তাদের উপরে এই যে অনিশ্চয়তা, এই যে শিক্ষার ক্ষতি, এগুলোর দায় কে নিতে হবে? এই দায়টা সরকারকে নিতে হবে। এই ক্ষতিটা আরও না বাড়িয়ে, আরও জীবনহানি না করে, আরও প্রাণহানি না করে, আরও রক্তক্ষয় না করে, আরও সহিংসতা সৃষ্টি যাতে না হয়, এটা পুরো জিনিসটা তো সরকারের হাতে। সরকার অবিলম্বে তাদের যেভাবে এই জুলুমের রাস্তা, এটা বন্ধ না করলে এটা তো আরও আমরা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়বো। তো আমরা দাবি যে কোটা সংস্কারের মূল বিষয়টাকে ফয়সালা করে, এবং সমস্ত এই যে জুলুম যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, এবং প্রধানমন্ত্রী নিজেরও দায় স্বীকার করতে হবে যে তার কথা এবং তার নির্দেশের মধ্যে দিয়েই এত ধরনের ঘটনাগুলো ঘটছে। তো আমরা মনে করি যে এটা অবিলম্বে অবসান করা উচিত, এবং এই যে শিক্ষার্থী যারা আছে, যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, জখম হয়েছে, তাদের যে ভার, এই ভার বহন করা বাংলাদেশের জন্য খুব কঠিন। এই ভার যাতে আরও না বাড়ে, সেটি আমাদের দাবি।